বিজেপির নেতৃত্বরা আমার পরিবারকে সুরক্ষা দেয়, আমার বাড়িকে সুরক্ষিত রাখে এবং আমার জীবন জীবিকাকে সুরক্ষা দেয়। তারা যে বিজেপির দরজা খুলে দিলে তৃণমূল দলটা উঠে যাবে কার্যত। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি 5 তারিখ রাস্তায় থাকতেন, আজকে আমার মতো ছেলেরাও তৃণমূলের ঝান্ডা নিয়ে রাস্তায় থাকতো। আজকে তৃণমূল ক্ষমতায় আসলে কি অভিষেক ব্যানার্জিকে নিয়ে সবাই কটাক্ষ করতো, যারা এখন করছে। তৃণমূল কংগ্রেস আমি ছাড়িনি, তৃণমূল কংগ্রেস আমাকে ছাড়িয়ে দিয়েছে। তো আমি ভালো তৃণমূল, না আমি চটিচাটা, না আমি বিজেপির দালাল, আমি কোনোটাই বুঝতে পারছি না। আমি খুব কনফিউজ। ৪ঠা মের পর রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একের পর এক নেতা, বিধায়ক থেকে কাউন্সিলর, সাংসদরা বেসুরো, বিদ্রোহী। এমনই একজন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, রিজু দত্ত। তিনি এক প্রকার এখন বিদ্রোহী নেতা বলা চলে। এই যে আপনাকে তো সাসপেন্ডও করা হয়েছে, আপনি দল বিরোধী কথা বলছেন, আপনি এক্স্যাক্টলি কি বলেছিলেন, কেন আপনাকে তারপর সাসপেন্ড করা হলো, এবং এখন আপনি কি সাধারণ কর্মী হয়েও আছেন অন্তত তৃণমূলে? এখন আপনার রাজনৈতিক অবস্থানটা কি? বাংলায় পরিবর্তন হয়েছে 4ঠা মে, এবং পরিবর্তন হওয়ার পর বাম জামানার যে গুন্ডা বদমাশ দুষ্কৃতীগুলো ছিল, যারা 2011 সালে গায়ে সবুজ আবির লাগিয়ে তৃণমূল কংগ্রেস হয়েছিল, তারাই 4ঠা মে দুপুর 12টার পরে গায়ে গেরুয়া আবির লাগিয়ে বিজেপি, স্বঘোষিত বিজেপি বা তৎকাল বিজেপি হয়েছে, এবং তারাই সারা বাংলা জুড়ে তাণ্ডব চালানো শুরু করেছিল। তো আমার বাড়ির সামনেও সেই নোংরামি হয়েছিল, এবং আমার মা স্ত্রীকেও ফোনে হুমকি ধুমকি ইত্যাদি চলেছে, আমাকেও অনেক কিছু বলা হয়েছিল। এবং সেই সময় তৃণমূলের আর বাকি 10টা কর্মীর মতো আমিও পাগলের মতো আমার দলের শীর্ষ নেতৃত্বকে ফোন করি, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, তার আত্মসহায়ক হোক, বা আমার সাংসদ হোক, ইত্যাদি সবাইকে। কিন্তু কেউ তখন ফোন ধরেনি। এবং সেই সময় আমি, যেহেতু এতদিন আমি তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র হয়ে কাজ করেছি, আমার দিল্লির বিজেপি এবং বঙ্গ বিজেপির কিছু শীর্ষ নেতৃত্বের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল বা পরিচয় ছিল। আমি তাদের ফোন করি এবং অদ্ভুতভাবে তারা ফোনটা ধরে এবং আমি তাদেরকে এটাই বলি যে আমরা তৃণমূল কংগ্রেস করি বলে কি আমাদের বেঁচে থাকার অধিকার নেই বা জীবন জীবিকার অধিকার নেই? এবং সেই সময় বিজেপির নেতৃত্বরা আমার পরিবারকে সুরক্ষা দেয়, আমার বাড়িকে সুরক্ষিত রাখে এবং আমার জীবন জীবিকাকে সুরক্ষা দেয় তারা। আর এর জন্য 6 তারিখ আমি একটা ছোট্ট ভিডিও করি আমার নিজের ফেসবুকে, যেখানে তাদের এই উদারতার জন্য, সৌজন্যের স্বার্থে আমি তাদের ধন্যবাদ জানাই, ব্যাস এইটুকু। এই যে পাল্টিবাদ, সুবিধাবাদী এই সমস্ত মন্তব্যগুলো সামাজিক মাধ্যমে নিশ্চয়ই দেখেছেন, এগুলোকে কিভাবে দেখছেন? আমি কি বলছি আপনি কিভাবে ডিল করছেন? বলছি আমি, এবার আমি ধন্যবাদ জানিয়েছি বলে আমাকে দল সাসপেন্ড করলো, এবং সাসপেন্ড করার পর থেকে আমি যে কথাগুলো বলেছি সমাজ মাধ্যমে বা বড় বড় চ্যানেলে, বাংলার চ্যানেল হোক বা দিল্লির চ্যানেলে হোক, সেই কথাগুলোই তো এখন তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক, যুব ছাত্র নেতারা ইত্যাদি, প্রাক্তন বিধায়ক, সবাই তো একই কথা বলছে। কই তাদের তো সাসপেন্ড করা হচ্ছে না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, এই যে যারা পাল্টিবাজ বলছে, যারা গিরগিটি বলছে বা ইত্যাদি বলছে, আমি তৃণমূল কংগ্রেসে আর নেই, কারণ তৃণমূল কংগ্রেস আমি ছাড়িনি, তৃণমূল কংগ্রেস আমাকে ছাড়িয়ে দিয়েছে। তো আমি এখন তো তৃণমূল করি না, আর আমি এখন বিজেপিও করি না, কারণ বিজেপির 208টা আসন পাওয়ার পর বিজেপি রিজু দত্ত কেন, কোনো বিধায়কেরও দরকার নেই। তো বিজেপিকে আমি ফোন করে বলিনি যে আমাকে সুযোগ দাও বা আমার কথা মাথায় রেখো, বা বিজেপিও বলেনি তোমাকে নেওয়া হবে। তো সেই জায়গায় আমি বিজেপিও করি না, কংগ্রেসও করি না, সিপিএমও করি না, আইএসএফও করি না। আমি একজন সাধারণ মানুষ, এখন চাকরি বাকরি করে খাচ্ছি। তো সেই জায়গায় যারা আমাকে এইসব কথা বলছে, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে যদি কোনো কাজ নতুন সরকার ভালো করে, ভালোটাকে ভালো বলা মানে কি দালাল? এটা হচ্ছে আমার ফার্স্ট প্রশ্ন। তাহলে এরা কাকে কাকে দালাল বলবে? তাহলে তো কল্যাণ ব্যানার্জিও দালাল, কাকলি ঘোষ দস্তিদারও দালাল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও দালাল, সন্দীপন শাহও দালাল। তাহলে তো এই যত নেতৃত্ব আছে, যে কাউন্সিলর যারা পদত্যাগ করেছে, তারা সবাই দালাল। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় একটি কবিতা লিখেছেন, গিরগিটি, দেখেছেন? না, দেখেছি, অবশ্যই সমাজ মাধ্যমে দেখেছি। দেখুন, আমরা তো দলটা করেছি আবেগে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমরা দলটা করেছি। তো তার বিরুদ্ধে আমি কোনো বিতর্কিত মন্তব্য করব না। কিন্তু আহ, তৃণমূল কংগ্রেসের সারা বাংলার কর্মীরা তার দিকে তাকিয়েছিলেন যে তিনি কখন রাস্তায় নামবেন। কিন্তু নেত্রীকে আমরা চিনি স্ট্রিট ফাইটার হিসেবে, নেত্রীকে আমরা চিনি সেই মহিলা যিনি একা রোজ লড়াই করে নিজের রক্ত ক্ষয় করে 34 বছরের বাম শাসনকে তিনি পরাজিত করেছিলেন, এবং তিনি এককভাবে নিজের সরকার স্থাপনা করেছিলেন। তিনি রাস্তায় নামেননি, এখনো দিদি রাস্তায় নামেননি। দিদি এখন কবিতা লিখছেন, আমরা কবিতাটা পড়ছি, দিদির
যখন আমি তৃণমূলে ছিলাম তখনও তিনি মাতৃসমা ছিলেন। তৃণমূল আমাকে তাড়িয়ে দিয়েছে, এখনো তিনি আমার কাছে মাতৃসমা। আগামী দিনে যদি আমি অন্য কোনো রাজনৈতিক দলে যাই বা যাই করি না কেন, তিনি আমার কাছে মাতৃসমাই থাকবেন। কিন্তু মানে এইটুকুই আশা ছিল যে হয়তো নেত্রী তার কর্মীদের পাশে থাকবে। আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ছিলেন, আপনি খুব পছন্দও করতেন আই লাভ এবি, এসবও লেখাপত্র আমরা দেখেছি। তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলছেন, লিখছেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ ছিলাম এবং অনেক বিধায়ক সাংসদের থেকে বেশি কাছের ছিলাম। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে মানুষের রাগটা আশ্রয় পড়ছে সেটা হচ্ছে যে তিনি তো যে দলের সেনাপতি ছিলেন, সেনাপতির ওপরেই পুরো রাগটা এসে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু একা অভিষেক ব্যানার্জিকে দোষ দেওয়াটাও কি ঠিক? এই যে দল হেরেছে তার দায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, সাংসদ বিধায়কদেরও নিতে হবে, আর কোথাও না কোথাও আমাদের মতো মুখপাত্রদেরও নিতে হবে। আজকে তৃণমূল ক্ষমতায় আসলে কি অভিষেক ব্যানার্জিকে নিয়ে সবাই কটাক্ষ করতো? যারা এখন করছে তারা তো 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে জন্মদিনে তার সাথে সেলফি তুলতো, আমিও তুলতাম। তাই আমি তাকে এখনো অবধি কোনো সংবাদ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করিনি। কিন্তু আমার দুঃখের কষ্টের ব্যক্তিগত স্তরে যে দুঃখের কষ্টের জায়গাটা, সেটা হচ্ছে তার সাথে এত কাছ থেকে কাজ করে তার নির্দেশে দলের টাফেস্ট অ্যাসাইনমেন্ট মানে আমি পঞ্চায়েত করেছি নন্দীগ্রাম, আমি প্রতিবাদ সভা বিজয় সম্মিলনী করেছি নন্দীগ্রাম, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 27 দিন সেবাশ্রয় করেছি নন্দীগ্রাম, বিধায়ক শুভেন্দু অধিকারী। এবং 2রা মে সারা বাংলার তৃণমূল কংগ্রেসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে আর সায়নী ঘোষকে কাউন্টিং অবজারভার করে পূর্ব মেদিনীপুরে, যেটা অধিকারী গড় হিসেবে পরিচিত। তো আমি তো সবচেয়ে কঠিন কাজগুলো করেছি। তো সেখানে যখন আমার পরিবারের ওপর আক্রমণ হচ্ছে, আমার জীবন জীবিকার ওপর আক্রমণ হচ্ছে, তিনি একবারও ফোনটা ধরবেন না, তিনি একবারও মেসেজের উত্তর দেবেন না, তিনি একবারও খোঁজ নেবেন না যে তুই বেঁচে আছিস কিনা। এইটুকু কি প্রাপ্য ছিল না? আর যতদিন যাচ্ছে না এই দুঃখ কষ্টের জায়গাটা এখন রাগে আর ঘেন্নায় পরিণত হচ্ছে। তাও আমি তাকে ব্যক্তিগত আক্রমণ করব না, বাকি তিনি তার রাজনীতি করবেন, আগামী দিনে করুন। শনিবার থেকে নতুন কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যারা এই ভোট পরবর্তী হিংসায় নানাভাবে আক্রমণের শিকার হয়েছেন সেই সমস্ত তৃণমূল কর্মীদের সাথে দেখা করবেন। আমার মনে হয় একটু দেরি হয়ে গেছে, কারণ ভোট পরবর্তী হিংসা যেটা 2021 সালে হয়েছিল, অত হিংসা তো 26-এ হয়নি। যতটা সম্ভব বিজেপির সরকার সেটাকে দমন করার চেষ্টা করেছে, কিন্তু তাও বহু জায়গায় হয়েছে, 10-15 জন প্রায় মানুষ মারাও গেছে। এবং এইখানে দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে যে কর্মীরা যখন মার খাচ্ছে, কর্মীরা যখন ঘর ছাড়া, কর্মীদের যখন দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, জীবন জীবিকা লুট হচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন? এবং পরবর্তীকালে আপনি যদি বাংলা ঘুরে একটা সার্ভে নেন, দেখবেন 100-র মধ্যে 99 জন কর্মী বিজেপি নেতৃত্বের সাথে যোগাযোগ করে, কোথাও হাতে পায়ে ধরে, কোথাও ক্ষমা চেয়ে পা ধরে, কোথাও জরিমানা দিয়ে তারা বাড়ি ফিরেছেন। তার মানে তৃণমূলের কর্মীদের বাড়ি ফিরিয়েছে বিজেপি, তৃণমূলের কর্মীদের জমি দোকান ফিরিয়ে দিয়েছে বিজেপি, তৃণমূলের পার্টি অফিস ফিরিয়ে দিয়েছে বিজেপি। তো তাহলে কর্মীরা যদি বিজেপির মদতে বা বিজেপির কাছে আত্মসমর্পণ করে বাড়ি ফেরে, তারা তৃণমূলের ঝান্ডা ধরবে কেন? যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী কাল থেকে শুরু করবেন, সেটা 5 তারিখ করলে আজকে এই দিনটা দেখতে হতো না। নেত্রী যদি 5 তারিখ রাস্তায় থাকতেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি 5 তারিখ রাস্তায় থাকতেন, আজকে আমার মতো ছেলেরাও তৃণমূলের ঝান্ডা নিয়ে রাস্তায় থাকতো। কর্মীরা বসে গেছে, কারণ রিজু দত্তের মতো বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের মনটা ভেঙে গেছে। আর যারা এখন দেখছেন অত্যন্ত ভোকাল কর্মী, তারা শুধু ফেসবুকেই আছে, তারা মাঠে ঘাটে নেই। তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে ছাদের ওপরে একটা ঘরে টিমটিম করে আলো জ্বলছে, 4 তলা 3 তলা 2 তলা খালি হয়ে গেছে। তাই যারা বেসমেন্টে ছিল, এই ফেসবুকি নেতা, ফেসবুকি বিপ্লবী, তারা এখন বুঝতে পারছে যেহেতু ওপরের তলাগুলো খালি হয়ে গেছে, আমাদের কাছে সুযোগ আছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় এই বিদ্রোহী যারা মুখ খুলছে তাদের গাল দিয়ে যদি শর্টকাটে লিফটে একটু তাড়াতাড়ি ওপরে ওঠা যায়। রিজু, আপনার মতে মানে আপনার কি মনে হয় তৃণমূল কেন হারলো? 4 থেকে 5টা কারণ আছে, আমি সংক্ষেপে বলছি। প্রথম কারণ হচ্ছে যে বিগত 2 বছর 2.5 বছর তৃণমূল কংগ্রেস নামক একটা রাজনৈতিক দল, সেটা মমতা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গিয়ে দলটা চালাতো একটা থার্ড পার্টি বেসরকারি সংস্থা, যারা এসছিলই টাকা কামাতে, তারা চালাতো। তার নাম আইপ্যাক। তারা পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছে,
জেলা পরিষদের টিকিট বিক্রি করেছে, ব্লক সভাপতির টিকিট বিক্রি করেছে, করাপ্ট ব্লক সভাপতিকে রাখার জন্য টাকা তুলেছে এবং বিধানসভার টিকিট বিক্রি করেছে তারা। এটা হচ্ছে প্রথম। এবং ওই বাচ্চা বাচ্চা বিভিন্ন শহরের ছেলেদের এনে বিধায়ক, সাংসদ, আমাদের মতো যারা মেঠো রাজনীতি করা ছেলে আমাদের মাথার উপর বসিয়ে দেওয়া হয়েছে। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, বিগত 2-3 বছর ধরে দলের সাংগঠনিক ক্ষমতাটাকে শেষ করে দেওয়া হয়েছিল, কারণ দলটা পুলিশ চালাতো। কর্মীদের কথার কোনো ভ্যালু ছিল না, নেতৃত্বের কথার কোনো ভ্যালু ছিল না। মানে আমি দিদি অভিষেক দাকে বাদ দিয়ে বলছি, পুরোটাই পুলিশ প্রশাসন চালাতো। সেই জন্য যখন সরকার পরিবর্তন হয়েছে, পুলিশ চেঞ্জ হয়ে গেছে, তখন দলের সাংগঠনিক ক্ষমতাটাও শেষ হয়ে গেছে। তৃতীয় কারণ, তৃণমূলের লোকাল স্তরের নেতৃত্ব, মানে কাউন্সিলর, পঞ্চায়েত, জেলা পরিষদ, ব্লক সভাপতি, এই নেতৃত্বের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা হচ্ছে তৃতীয় কারণ। চতুর্থ কারণ, এই লোকাল স্তরের যে নেতাগুলো আছে, এদের আশেপাশে যে 5-6টা করে স্যাটেলাইট থাকে যারা ওই বুলেট নিয়ে ঘোরে, তাদের দুর্নীতি এবং তাদের মানুষের ওপর অত্যাচার। বলে না বাঁশের থেকে কঞ্চি বড়, তো যত না এই নেতাগুলো নোংরামি করেছে, এদের আশেপাশে স্যাটেলাইট গুলো এরা আরো বেশি অত্যাচার করেছে, আরো বেশি নোংরামি করেছে। আর পঞ্চম কারণ, যেটা প্রধান কারণ, সেটা হচ্ছে এই লোয়ার লেভেলের তৃণমূল কংগ্রেসের যে নেতা, তাদের বাংলার মা বোনেদের প্রতি একটা ধারাবাহিক অত্যাচার এবং অপমান। অর্থাৎ মহিলাদের উপর অপমান, নির্যাতন, এটা আপনি মেনে নিচ্ছেন হয়েছে? নির্যাতনটা আমি নির্যাতন ছিল নারী নিরাপত্তা এই যে শঙ্কা না, না, ছিল, এটা মানছেন? না না না, আমি শ্লীলতাহানি, নির্যাতন বা সেক্সুয়াল টর্চারের কথা বলছি না। আচ্ছা। আমি যেটা বলছি যে প্রান্তিক গ্রাম বাংলায় বা শহরতলি এলাকাতেও এই লোয়ার লেভেল নেতা এবং তাদের এই স্যাটেলাইট যারা বুলেট নিয়ে ঘুরতো, এত মোটা মোটা সোনার চেন, কানে দুল, ওইসব ওদের দ্বারা মহিলাদের অপমানিত করা, আচ্ছা। তাদের মানসিক চাপ সৃষ্টি করা, তাদেরকে ধারাবাহিকভাবে অপমানিত করা। সেই জন্য এই বাংলার মা বোনেরা 1500 টাকা না দেখে তাদের সম্মান রক্ষার জন্য, এই অপমান থেকে মুক্তি পাওয়ার জন্য দিদির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এখন তো আপনি দলে নেই, এই মুহূর্তে আপনার নিশ্চয়ই কোনো ঘটনার মানে অতীতের ঘটনা নিয়ে বলতে কোনো কিছুই আর কোনো বাধা নেই। তো এই যে আরজি করের ঘটনা বা কসবা ল কলেজের ঘটনা, এগুলোকে আপনি এখন কিভাবে ব্যাখ্যা করবেন? না দেখুন, যখন আমি দলে ছিলাম তখন আমি দলের মুখপাত্র ছিলাম। দলের মুখপাত্রের একটাই কিছু শিখিয়ে দেওয়া হতো যে এটাই বলতে হবে? আমি সেটাই বলছি। যখন আমি দলের মুখপাত্র ছিলাম, যে কোনো দলের, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যে কোনো দলের মুখপাত্রের একটাই কাজ, একটাই কর্ম, একটাই রাজধর্ম, দলকে ডিফেন্ড করা। সেটা ঠিক হোক ভুল হোক, দলকে ডিফেন্ড করা। অবশ্যই আমাদের বলে দেয়া হতো কি বলতে হবে, এবং আমাদের লিখে আইপ্যাক পাঠাতো কি বলতে হবে। এটা শুধু আমি না, যদি কোনো বিধায়ক ও মুখপাত্র হয়ে কোনো চ্যানেলে যেতেন তাদেরকেও বলে দেওয়া হতো। শুধু তাই নয়, কি টুইট করতে হবে, বাংলার যে মন্ত্রীরা ছিলেন তাদেরকেও সেই টুইট করা হতো, আমাদেরও সেই টুইট পাঠানো হতো। আর সেই টুইটের দাঁড়ি কমা সেমিকলনও কেউ বদলানোর ক্ষমতা ছিল না, এটা দলীয় নির্দেশ ছিল। তো আমি সেই সময় দলীয় কাজ করেছি, যেটা আমার রাজধর্ম সেটা আমি পালন করেছি, দলকে ডিফেন্ড করেছি। এবার আপনি যখন আরজি কর আর কসবার কথা বললেন, আরজি কর কাণ্ডে যখন 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায় গ্রেফতার হলো, তখন আমি বাংলার বিভিন্ন বড় বড় চ্যানেলে গিয়ে দলকে ডিফেন্ড করেছি। আমার বাড়ির মহিলারা কিন্তু তখন রাত দখল করতে শ্যামবাজারে। এবং তারপরে যখন ওই সন্দীপ ঘোষকে ওই প্রমোশন দেয়া হলো, ট্রান্সফার দেয়া হলো, তখন আমি দলের অভ্যন্তরীণে প্রতিবাদ করেছিলাম। তখন আমাকে 1 মাস টিভির থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 1 মাস টিভির থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আপনাদের হয়তো মনে আছে বা মনে থাকবে, আমরা যেহেতু দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা মেনে, আমরা তো দলের শৃঙ্খলা পরায়ণ কর্মী ছিলাম, দলের শৃঙ্খলা মেনে দলের ভেতরে মুখ খুলেছিলাম বলে মনে পড়ে, যখন মিডিয়া সেলটা চেঞ্জ হয়ে গেল এবং যখন মিডিয়ার দায়িত্বে অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার এলো, তখন রিজু দত্ত, অরূপ চক্রবর্তী, কোহিনুর মজুমদার, সুদীপ রাহাকে বসিয়ে দেওয়া হলো। কারণ আমরা দলের অভ্যন্তরীণ মন্তব্য করেছিলাম যে এগুলোকে ডিফেন্ড করা যায়, এগুলোকে কেন দল ডিফেন্ড করছে। কোনো গণতন্ত্র ছিল না বলছেন? গণতন্ত্র তো ছিলই না, উল্টে দলের মধ্যে একটা থ্রেট কালচার চলতো যে ইট ইজ মাই ওয়ে অর দ্য হাইওয়ে। তুমি এটা বলবে, এটাই তোমায় বলতে হবে, যদি না বলো তাহলে ফুটে যাও। আরো অনেকে লাইনে আছে। থ্রেটটা কে বা কারা দিত? আইপ্যাক এবং দলের শীর্ষ নেতৃত্বরা। মুখ খোলা যেত না। মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না, বাকিদের কথা বলছি। যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আপনার দর্শকদের সবার কাছে স্মার্টফোন আছে। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার একটা পুরনো সাক্ষাৎকার এবিপি আনন্দের সুমন দের সাথে, সেখানে তিনি নিজে বলছেন 2006 সালে তার একটা বক্তব্যের পরে তাকে বুদ্ধদেব ভট্টাচার্য ডেকেছিলেন। তিনি বিধায়ক, তৃণমূলের বিধায়ক শুভেন্দু অধিকারী।
তিনি বুদ্ধদেব বাবুর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলেন বলে শুভেন্দু অধিকারীকে 2 বছর বিধানসভায় তৃণমূল বলতে দেয়নি। তো যদি শুভেন্দু অধিকারীর সাথে এই ব্যবহার করতে পারে তাহলে ঋজু দত্ত কে? আজকে কিছুদিন আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছে, যে তিনি যখন এই আবাস যোজনার দুর্নীতি নিয়ে দলের অভ্যন্তরীণ আওয়াজ তুলেছিল তখন তাকে বলা হয়েছিল যে বড় নেতাদের কথা বলে লাভ নেই, ছোট নেতাদের কথা বলে। তো যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সাংসদ আইএনটিটিউসি রাজ্যের সভাপতিকে এটা ফেস করতে হয়, শুভেন্দু অধিকারীকে এটা ফেস করতে হয়, তাহলে ঋজু দত্ত কে? আজকে আপনি একটা জিনিস ভেবে দেখুন তো, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমি তো 13 বছর তৃণমূল করেছি, উনি তো আমার থেকে বেশি তৃণমূল করেছেন, ওনাকে দল ছাড়তে হলো কেন? নিশীথ প্রামাণিক বাংলার ক্যাবিনেট মিনিস্টার, আমি আর নিশীথ একসাথে যুব করতাম, আমরা এক থালায় খেয়েছি, নিশীথকে কেন দল ছাড়তে হয়েছে? তার তো প্রত্যক্ষদর্শী আমি, কিন্তু সেই ডিটেলসটা আমি বলবো না ওর পারমিশন ছাড়া, তার তো প্রত্যক্ষদর্শী আমি। তাপস রায় আমার থেকে তো 20 বছর বেশি তৃণমূল করেছেন, তাকে দল ছাড়তে হলো কেন? সজল ঘোষ, সেও তো তৃণমূল করতো, তাকে দল ছাড়তে হলো কেন? শঙ্কুদেব পণ্ডা তৃণমূল কংগ্রেসের ছাত্র সভাপতি ছিল, তাকে দল ছাড়তে হলো কেন? এই প্রশ্নগুলো করা মানে তুমি বিজেপির দালাল। এটাই তো বিষয়, যে এই প্রশ্নগুলো ভোটের ফলাফল বেরোনোর আগে বা ভোটের আগে করেননি কেন? না, আমরা করেছি, দলের ভেতরে করেছি, আমরা তো দল করতাম, দলের বাইরে যাব কেন? দলের ভেতরে করেছি। আরেকটা কারণ হচ্ছে এখন সবাই মুখ খুলছে, আগে কেন মুখ খোলেনি তার পেছনে একটা বড় কারণ হচ্ছে, অনেকে স্বীকার করবে অনেকে স্বীকার করবে না, সেটা হচ্ছে ভয়। কারণ তৃণমূল কংগ্রেস ইজ আ ভেরি ভিন্ডিকটিভ পার্টি, মানে অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ দল। মানে ধরুন আপনি চাকরি করেন, আপনার মা পেনশন পায়, বা আপনার হাজবেন্ড কোনো বেসরকারি সংস্থায় চাকরি করে, আপনি তৃণমূল করছেন, তৃণমূলের ভেতরে আপনি আওয়াজ তুললেন, আপনাকে ঝাড় খাইলেন, আপনাকে বকা হলো বা আপনাকে কিছুদিন বসিয়ে দেওয়া হলো, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যদি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আপনার চাকরিও চলে যেতে পারে, আপনার স্বামীর চাকরি চলে যেতে পারে, আপনার মার পেনশন বন্ধ হয়ে যেতে পারে, আপনার বাড়ির সামনে 4টে ছেলে এসে দরজায় লাথি মেরে দরজা ভেঙে দিতে পারে। এই ভয়টাও কিন্তু কাজ করতো। আমি সেই জন্যই দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ লাস্ট 2-3 বছর কর্মীদের নেত্রী বা সেনাপতি মানে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কাছে কোনো অ্যাক্সেস ছিল না, আর একটা অত্যন্ত ভয়ের আবহাওয়া ছিল, আর এবং একটা থ্রেট কালচার চলতো, যেখানে যেটা বলা হচ্ছে সেটা করো, মানে ওয়ান ওয়ে স্ট্রিট, যেটা বলা হচ্ছে সেটা করো নইলে ফুটে যাও, আর যদি তুমি ফুটে যাও তাহলে তারপরে যদি কিছু হয় তার দায়িত্ব তোমার। কিন্তু তাহলে এখন যা পরিস্থিতি, যেভাবে সবাই এক প্রকার বেরিয়ে আসতে চাইছে, তারা বড় বড় নেতা, বড় বড় মুখ, তাহলে দলটার কি হবে, ভবিষ্যৎ কি? আমাকে দল 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। এখন যা পরিস্থিতি, আগামী দিনে কি হবে আমি ভবিষ্যৎবাণী তো করতে পারি না। এখন যা পরিস্থিতি, এইভাবে যদি পদত্যাগের যে হিড়িক লেগেছে সেটা যদি চলতে থাকে, যেভাবে সিনিয়র নেতৃত্ব মুখ খুলতে থাকে, মানে আর কারা মুখ খুলছে, যারা 1984 সাল থেকে মমতাদির সাথে। আমি তো দুদিন আগে একটা বাইট দেখলাম তারক সিং এর, মেয়র পরিষদ, তার মেয়ে কাউন্সিলর, তিনি নিজে কাউন্সিলর, তার জামাই কাউন্সিলর, তারপরে কাকলি ঘোষ দস্তিদার, এরকম সিনিয়র সুখেন্দু শেখর, আমি নামটা বলে গেছি, সুখেন্দু শেখর রায়, এনারা মুখ খুলছেন। আর তাতে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো 6 বছর, আমার সাসপেনশন ছেড়ে দিন, আগামী 6 মাস এই দলটা সাইনবোর্ড হয়ে যাবে যদি এই চলতে থাকে। আচ্ছা, শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে ভালো তৃণমূলদের বেছে নেওয়া হবে। আপনি কি ভালো তৃণমূলের তালিকায় আসেন কি মনে করেন, এই আপনার মতে? এই কথাটা সঙ্গীতা আমি আপনাকেও জিজ্ঞেস করছি। আমি এখন সাংঘাতিক ভাবে কনফিউজড, আমি চটি চাটা না আমি গিরগিটি, না আমি ভালো তৃণমূল, এটা তো আমিও কনফিউজড। এর ব্যাখ্যাটা কি এটা তো আমিও জানি না, কারণ 4 মে দুপুর 12টা অবধি আমি চটি চাটা ছিলাম। 8 মে আমাকে সাসপেন্ড করে দেওয়ার পরে যখন আমি মুখ খোলা শুরু করি তখন আমি হয়ে গেছি দালাল গিরগিটি, বিজেপির দালাল আর গিরগিটি। আর এখন বিজেপির ছেলেপুলেরা আমার বিরুদ্ধে পথে, বিজেপি এবং তৃণমূলের ছেলেপুলেরা আমার বিরুদ্ধে পথে নেমে সোশ্যাল মিডিয়ায় আমাকে আক্রমণ করছে, আমার পুরনো 2016-17 ভিডিও ভাইরাল করছে, আর সেখানে হেডলাইনটা দেখছি একই, মানে একটা লোকই শেয়ার করেছে সেটাই কপি পেস্ট করা হচ্ছে, এই দেখুন ভালো তৃণমূল ঋজু দত্তের নমুনা। তো আমি ভালো তৃণমূল না আমি চটি চাটা না আমি বিজেপির দালাল, আমি কোনোটাই বুঝতে পারছি না, আমি খুব কনফিউজড। বিজেপি যদি আপনাকে নেয়, মানে নিতে চায়, যাবেন? বিজেপি ভারতবর্ষের 21টা রাজ্যে সরকার আছে, বিজেপি পৃথিবীর সবচেয়ে বড় দল। আজকের দিনে ভারতবর্ষের 2টো ন্যাশনাল পার্টি আছে, বিজেপি আর কংগ্রেস। আগামী দিনে আমাকে কে ডাকবে আমি তো জানি না, কারণ একটা জিনিস বুঝতে হবে, আমি বলছি তৃণমূল কংগ্রেসে এখন যারা মমতাদির বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শুনছে
যারা এখনো তৃণমূল, তাদের 90% পেন্সিল বুকিং করে রেখেছে বিজেপির ঘরে। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। তারা সবাই আমার সাথে যোগাযোগে আছে, এবং আমি আপনাকে এটাও বলছি যে বিজেপির দরজা খুলে দিলে তৃণমূল দলটা উঠে যাবে কার্যত, যদি ওরা খুলে দেয় দল। কিন্তু এখানে ক্যাচটা হচ্ছে যে বিজেপি কাকে নেবে সেটা বিজেপি ঠিক করবে। আজকের দিনে দাঁড়িয়েও আমি আপনার ক্যামেরা অন ক্যামেরা বলছি, আমার বহু বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বাংলার মুখ্যমন্ত্রীও তিনিও তো আমাকে চেনেন, ব্যক্তিগত স্তরেও চেনেন তিনি। আমি কাউকে ফোন বা মেসেজ করে বলিনি যে আমাকে একটু যদি সুযোগ দেন কাজ করার, বা আমার কথাটা একটু মাথায় রাখবেন, আমি কাজ করতে চাই বিজেপিতে, আমি বলিনি। এবং তাদেরও আজকের দিনে কোনো বিধায়ক, কোনো সাংসদ বা রিজু দত্তের মতো কোনো ছেলেকে নেওয়ার প্রয়োজন নেই। আগামী দিনে যদি বিজেপি আমাকে বলে যে তুমি যে কাজ করেছো, তোমার কাজের ভিত্তিতে, মুখপাত্রের ভিত্তিতে আমরা তোমাকে নিতে চাই, অবশ্যই তখন বিবেক বিবেচনা করে দেখব। তো আপনি তো সমানে, আমি আপনার সামাজিক হ্যান্ডেল মানে চলে আসে দেখি, সমানে নতুন সরকারের কাজের সাধুবাদ জানিয়ে যাচ্ছেন। এটা কি কোথাও গিয়ে একটা খুশি করার চেষ্টা? ভালোকে ভালো বলা কি দালালি? আমার মানে খারাপগুলো বলছেন না কেন? আমার এটাই প্রশ্ন। হুম। ভালোকে ভালো বলাটা কি দালালি হতে পারে? তৃণমূল কংগ্রেসের আরেকটা ভুল হচ্ছে, বিগত 10 বছর ধরে তৃণমূল কংগ্রেস সৌজন্য যে কথাটা, যে শব্দটা সৌজন্য, যেটা রাজনীতিতে থাকা উচিত, সেটাকে লোপাট করে দিয়েছে। আজকে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, দেবুদা, সজল ঘোষ, যিনি আজকে বিধায়ক হয়েছেন, প্রতি বছর দেবুদা আমায় হোয়াটসঅ্যাপ করতেন তার লেবুতলা মাঠের পুজোর জন্য। আমার মা বলেছে ওই পুজোটা দেখতে যাবে, আমি মাকে বলেছি তুমি গেলে বলো, আমি সজলদাকে বলে দেবো আমি যেতে পারবো না, আমি গেলে আমার তৃণমূল কংগ্রেস আমাকে বার করে দেবে। এই পরিস্থিতি হয়ে গেছিল। আপনি অরূপ চক্রবর্তী, আরেকজন মুখপাত্র, তিনি পদত্যাগ করেছেন মুখপাত্র পদ থেকে, তাকে জিজ্ঞেস করবেন তিনি একবার গেছিল বলে তার সাথে কি হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই সৌজন্যটা উঠে গেছে। আমি আপনাকে অন ক্যামেরা বলছি, তরুণজ্যোতি তিওয়ারি বিধায়ক হয়েছে, ও খুব ভালো ছবি টবি তোলে। যখন আমি তৃণমূলের পক্ষে এবিপি আনন্দে যেতাম আর ও বিজেপির পক্ষে এবিপি আনন্দে যেত, ও নিজেও এবিপিতে বলেছে যে আমার সাথে ওর তুই তোকারির সম্পর্ক, আর বাস্তবে তুই তোকারি বন্ধুত্বের সম্পর্ক। এবং ক্যামেরা শুরু হওয়ার আগে আমরা একসাথে সিগারেট খেয়েছি, ক্যামেরা বন্ধ হওয়া, ক্যামেরার সামনে আমরা ঝগড়া করেছি, ক্যামেরার পরে আমরা সিগারেট খেয়েছি। এটাই সৌজন্য। কিন্তু সেইটা যদি কেউ তৃণমূলকে জানাতো, তাহলে আমাকে সাসপেন্ড করে দেওয়া হতো। আজকে একটা নতুন সরকার তৈরি হয়েছে, তাদের 1 মাসও বয়স হয়নি। শুভেন্দু অধিকারী তো আর হ্যারি পটার নয়, একটু সময় দেব না? আজকে 2011-এ যখন মমতাদির সরকার তৈরি হয়েছিল, তাকেও তো সময় দিয়েছিল, বাংলার মানুষ তো তাদের সময় দিয়েছিল। বুলডোজার যেভাবে চালানো হচ্ছে, হকারদের যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, মানুষ বলছে কিছু কিছু কাজে সাধুবাদও জানাচ্ছে যে হ্যাঁ পরিষ্কার করার দরকার, কিন্তু তাদেরও তো রুটি রুজির ব্যাপার আছে, তাদের পুনর্বাসন না করেই এইভাবে উচ্ছেদ। আমি আমি আপনি আমাকে দুটো কথা বললেন, একটা বুলডোজার, একটা হকার, দুটো আলাদা, কারণ বুলডোজার অবৈধ নির্মাণের উপরেও চলছে। তো আমি দুটোর আলাদা আলাদা উত্তর দিচ্ছি। আমি এখন স্থির করেছি, কারণ যেহেতু আমার গায়ে এখন কোনো রাজনৈতিক রং নেই, আমি কোনো দলে নেই, আমি, আমার তো বাক স্বাধীনতা আছে, সেটা আমার ফেসবুক হোক, টুইটার হোক, সেখানে আমি ইস্যু ভিত্তিক ঘটনমূলক সমালোচনা করব। আর আমার মনে হয় সেই স্বাধীনতা নতুন সরকার এবং নতুন শাসক দল বিজেপি দেবে সবাইকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম যেটা আপনি বললেন হকার, দেখুন, বাংলার আজকের দিনে 7,80,000 কোটি টাকার ঋণ আছে। যে ঋণ মুকুব করতে হলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্পেশাল প্যাকেজ আনতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট এত টাকা একবারে দিতে পারবে না, অন্য রাজ্যগুলোকে তো দেখতে হবে। তো সেই জন্য আমি শ্রমিক বাবুর কথা সূত্র ধরে বলছি, আমি যেটুকু বুঝেছি শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর কথায়, যে তারা আইডিয়া অফ বেঙ্গল চেঞ্জ করতে চাইছে। আইডিয়া অফ বেঙ্গল চেঞ্জ করা মানে ভারী কারখানা হওয়া বাংলায় এবং বিদেশ থেকে বিনিয়োগ হওয়া। এবার আমি আপনাকে প্রশ্ন করছি, ধরুন টেসলা বাংলায় একটা বড় ফ্যাক্টরি খুলতে চায়, টেসলা, সে যদি একবার শিয়ালদা আর হাওড়া স্টেশন ঘুরতে যায়, সে কি আর বাংলায় ফ্যাক্টরি খুলবে? হ্যাঁ। এবার এখানে একটা ব্যাপার, বিজেপি আইডিয়া অফ বেঙ্গল চেঞ্জ করতে চাইছে, কিন্তু যারা হককারি করে, সিপিএমও চেষ্টা করেছিল অপারেশন সানশাইনের মাধ্যমে তাদের তোলা, মমতা দিও গড়িয়াহাটে তোলার চেষ্টা করেছিল, পরে পারেনি, শ্যামবাজার গড়িয়াহাটে, কিন্তু পারেনি। কিন্তু বিজেপি সেটা করছে, কারণ এটা না করলে বিদেশ থেকে বিনিয়োগ আসবে না, ভারী কারখানা হবে না। কিন্তু এখানে আমি আপনার চ্যানেলের মাধ্যমে বাংলার শাসক দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো, যে এই যে গরিব মানুষগুলো, তারা বিদেশি বিনিয়োগ হলেও তারা চাকরি পাবে না। সরকার যদি 1 লক্ষ বাংলার ছেলে মেয়েকে চাকরিও দেয়,
তারা অ্যাপ্লাইও করতে পারবে না, কারণ অধিকাংশ ক্ষেত্রে তারা অশিক্ষিত, হুম। তারা পড়াশোনা করেনি, গরিব মানুষ, দিন আনে দিন খায়। তো তাদের একটা পুনর্বাসনের যদি জায়গা করা যেত তাহলে খুব মানবিক হতো।